আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন হচ্ছে, এবং সেই ধারাবাহিকতাটা আমরা আরেকটু এগিয়ে নেওয়ার জন্য বা আরেকটু পড়াশোনাটা আরেকটু বেগবান করার জন্য একটা অনলাইন ভিত্তিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে আমাদের যে পরীক্ষাটা সেটা 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তো আজকে আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ক্লাসটা ওই পরীক্ষা নির্ভর ক্লাস, অর্থাৎ তোমরা এটাকে সাজেশন হিসেবেও নিতে পারো। আমরা আজকে ওই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষাতে আসতে পারে, ওই ধরনের আমরা বিষয়গুলো আজকে সেট করেছি। আজকে আমরা নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে তাপের প্রভাবে একটা বস্তুর যে অবস্থার পরিবর্তন, সেটা তাপের প্রভাবে কিভাবে পরিলক্ষিত হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা আমাদের আলোচনায় যাচ্ছি, আমরা একটা গ্রাফ এখানে এঁকেছি। এই বিষয়টা এক্সপ্লেইন করার আগে, এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা আরেকটু বিষয় একটু আলোচনা করব। একটু দেখো সবাই মনে করে, একটা বস্তুর উপর যদি তাপ প্রয়োগ করা হয়, বস্তুর উপর যখন আমরা তাপ প্রয়োগ করব, একটা বস্তুর উপর যখন তাপ প্রয়োগ করা হবে, বস্তুটার দুইটা বিষয়ের পরিবর্তন হয়। একটা হচ্ছে বস্তুর অবস্থা, আর এটা হচ্ছে তাপমাত্রা। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কোনো বস্তুর উপর যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ প্রয়োগে একটা বস্তুর দুইটা বিষয়ের পরিবর্তন হয়। একটা হচ্ছে অবস্থান, বস্তুটার অবস্থার পরিবর্তন। অবস্থা মিন্স বস্তুটা যদি কঠিন অবস্থায় থাকে, এটা আস্তে আস্তে তরলে পরিণত হয়। আর তাপমাত্রা মিন্স এটা হচ্ছে বস্তুটা যদি এখন মনে করি সাপোজ 10 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়বে যখন আমরা তাপ প্রয়োগ করব, বা তাপ হ্রাস করলে তাপমাত্রাটা কি হয়ে যাবে, কমে যায়। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, অবস্থা এবং তাপমাত্রা দুটো একই সাথে পরিবর্তন হবে না। অর্থাৎ যখন অবস্থার পরিবর্তন হবে তখন অবস্থারই পরিবর্তন হবে, আবার যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন শুধু তাপমাত্রারই পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা ধরে নিলাম এই যে এখানে যে আমি বস্তুটা এঁকেছি, এটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ। অবভিয়াসলি একটা পানির তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হয়ে যায়, বা -5 ডিগ্রি সেলসিয়াস বা -10 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন ওই পানিটা বরফ হয়ে যায়, পানি থাকে না। তাহলে এই যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ আমাদের এখানে আছে, এই বরফটাকে যখন আমরা তাপ দিব, এটার অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। যদি আমরা এই বস্তুতে যদি তাপ প্রয়োগ করি, কি হবে? আমাদের দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা হচ্ছে গলনাঙ্ক, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা জানি গলনাঙ্ক হচ্ছে একটা বস্তু যেই তাপমাত্রায়, কঠিন বস্তু যেই তাপমাত্রায় গলতে শুরু করে, গলে তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় ওই বস্তুটার গলনাঙ্ক। আর একটা বস্তু কঠিন থেকে তরল হলো, তরল হওয়ার পর এটা যখন আরো তাপ প্রয়োগ করা হবে, যখন সেটা ফুটতে শুরু করবে অর্থাৎ বাষ্পে পরিণত হবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় বস্তুটার স্ফুটনাঙ্ক। যেহেতু আমরা পানি বা বরফ নিয়ে আলোচনা করতেছি, এই বিষয়টা আমাদের জানা আছে যে বরফের গলনাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর বরফের বা পানির স্ফুটনাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়টা আমরা একটু লিখে নিলাম। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর বরফের স্ফুটনাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যে বরফটা নিয়েছি সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ। এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে যখন আমরা তাপ দিব, তাপ দিলে দেখো এখানে ডায়াগ্রামে আমরা x অক্ষ বরাবর বসিয়েছি আমরা সময়, আর y অক্ষ বরাবর আমরা বসিয়েছি তাপমাত্রা। যখন আমরা এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে যখন তাপ দিব, তখন এই বরফের সময় এবং তাপমাত্রার লেখচিত্রটা একটা কার্ভ বা বক্ররেখা সৃষ্টি হয়েছে, কার্ভেচার। এটা কিভাবে সৃষ্টি হয়েছে এটা এক্সপ্লেনেশনটা আমরা যাচ্ছি। যখন এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আমরা তাপ প্রয়োগ করব, তখন এটার তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে আছে। 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে -5 ডিগ্রি সেলসিয়াস, -4 ডিগ্রি সেলসিয়াস, এভাবে তাপমাত্রাটা বেড়ে সময়ের সাথে তাপমাত্রাটা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে। ঠিক আছে, তাপমাত্রাটা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে, যেই মুহূর্তে তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে, সেই মুহূর্তে তাপ প্রয়োগ করলেও বস্তুটার তাপমাত্রা না বেড়ে
তাপমাত্রা কিন্তু আর বেড়ে নাই। তাপমাত্রা যদি বাড়তো তাহলে এই লেখচিত্রটা ঊর্ধ্বমুখী একটা লেখচিত্রের সৃষ্টি হতো। আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রটা সৃষ্টি হয়েছে একটা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এর অর্থ হচ্ছে আমরা যখনই বস্তুটা তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে অর্থাৎ গলনাঙ্কে আসছে তখন বস্তুটার এই যে তাপমাত্রা বাড়াটা বন্ধ হয়ে গেছে, তাপের প্রভাবে তাপমাত্রা বাড়াটা বন্ধ হয়ে গেছে। এখন বস্তুটার অবস্থার পরিবর্তন হবে। আমরা আগেই বলেছিলাম একটা বস্তুতে যখন তাপ প্রয়োগ করব আমরা তাপের দুইটা বিষয়ের পরিবর্তন ঘটে, একটা হচ্ছে অবস্থা আর একটা হচ্ছে তাপমাত্রা। কিন্তু এই দুইটা বিষয় একই সাথে পরিবর্তন হয় না, যার কারণে তাপমাত্রা বাড়া যে মুহূর্তে বন্ধ হয়েছে সেই মুহূর্তে অবস্থার পরিবর্তন হতে শুরু করবে। অর্থাৎ আমরা যদি এই 5 মিনিট পরে যদি আরো তাপ দিই তাপমাত্রাটা না বেড়ে বস্তুটার অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ বস্তুটা কঠিন বরফটা আস্তে আস্তে পানি হতে শুরু করবে। তাহলে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা যদি একটু নাম্বারিং করি এটাকে এ বি সি ডি আমাদের এই এবি জায়গাটাই বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুটার অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ এটা বরফ প্লাস পানি এখানে মিক্স হয়ে আছে। ঠিক আছে, এখন বস্তুটাকে তাপ দিতে বস্তুটার সম্পূর্ণ বরফ যখন গলে পানি হয়ে গেছে, সম্পূর্ণ বরফ অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ যখন সম্পূর্ণরূপে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হয়েছে তখন আবার বস্তুটা তাপমাত্রাটা সময়ের সাথে বাড়তেছে। অর্থাৎ সম্পূর্ণ বরফ যখন গলে পানি হবে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ যখন গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি হবে তখন তাপের বৃদ্ধির সাথে সাথে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, অবস্থা তখন কোনো পরিবর্তন হবে না। এভাবে যখন বস্তুটা তাপমাত্রাটা বৃদ্ধি পেতে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন অর্থাৎ স্ফুটনাঙ্কে আসবে, পানির স্ফুটনাঙ্কে আসবে, তখন আবার বস্তুটা তাপমাত্রা বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, তখন অবস্থার পরিবর্তন হতে শুরু করবে। তাই যদি আমরা দেখি এই যে আমাদের বিসি অংশ, এই বিসি অংশে শুধুমাত্র পানি আছে, তো পানির তাপমাত্রাটা এখানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন এইভাবে পানির তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসছে অর্থাৎ পানির স্ফুটনাঙ্কে আসছে তখন তাপ প্রয়োগ করার পরে আর তাপমাত্রা না বাড়িয়ে বস্তুটার অবস্থার পরিবর্তন হবে। পানিগুলো আস্তে আস্তে বাষ্প বা জলীয় বাষ্প হতে শুরু করছে তাপান। ঠিক আছে, অর্থাৎ এই সিডি অংশে শুধুমাত্র পানির তাপমাত্রা পানির অবস্থার পরিবর্তন হবে, পানির অবস্থার পরিবর্তন সম্পূর্ণ পানিগুলো যখন বাষ্পে পরিণত হবে তখনই আবার তাপ প্রয়োগের ফলে তাপমাত্রাটা বৃদ্ধি হবে, তখন আবার এই ডি অংশে আমাদের জলীয় বাষ্পটা বাড়তে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডি বিন্দুতে সি বিন্দুতে যে পানিগুলো ছিল সেই পানিগুলোর তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তনটা ডি বিন্দুতে যখন আসছে সম্পূর্ণ পানিগুলো ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হবে। এবং এরপরও যদি আমরা তাপ প্রয়োগ করি এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পটা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এটা আমরা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাই অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হবে। এই হচ্ছে আমাদের তাপ প্রয়োগে একটা কঠিন বস্তুর তাপমাত্রার পরিবর্তন এবং অবস্থার পরিবর্তনের লেখচিত্র। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে মেইনলি আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তাপ প্রয়োগে একটা বস্তুর দুইটা বিষয়ের পরিবর্তন হয়, সেটা হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে অবস্থা। এই দুইটা বিষয় একসাথে পরিবর্তন হবে না। যখন বস্তুটার তাপমাত্রা পরিবর্তন হবে তখন অবস্থা স্থির, আর যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রা স্থির। এই জন্য একটা কার্ভ বা বক্ররেখার সৃষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমাদের 34 অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস। আমরা নবম শ্রেণীতে যতদিন পর্যন্ত ক্লাস পেয়েছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটা ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা জানি আমাদের প্রশ্নটা হচ্ছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি
3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু ভালো করে দেখো তোমরা সবাই। আমরা যদি এটা সলিউশনে যাই, পটাশিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। এটার আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি করি দেখতে পাবো 1s2 2s2 2b6 3s2 3b6 3d 4s। তোমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব একই কক্ষপথের ইলেকট্রনগুলো পাশাপাশি থাকতে হবে, অর্থাৎ 1 প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো পাশাপাশি, দ্বিতীয় কক্ষপথের অরবিটালগুলো পাশাপাশি, তৃতীয় কক্ষপথের অরবিটালগুলো পাশাপাশি। ইলেকট্রন কোনটাতে প্রবেশ করবে সেটা আমাদের পরের বিষয়, কিন্তু একই শক্তির অরবিটালগুলো যেটা পাশাপাশি থাকে, অর্থাৎ 4s টা আগে 3d টা পরে, যেমন আমরা না। ঠিক আছে, এখন আমরা যদি এখানে দেখি যে এই পর্যন্ত যদি আমরা ইলেকট্রন কাউন্ট করি, দেখা যাচ্ছে 10 18টা ইলেকট্রন আমরা পেয়েছি 19টার মধ্যে। তাহলে যে 19 নাম্বার ইলেকট্রনটা এটা চলে যায় 4s এ, তো এখানে একটা ইলেকট্রন প্রবেশ করে এই d অরবিটালটা, তাহলে আমাদের শূন্য থাকে। এটা কেন হয়? তো পটাশিয়ামের যে 19তম ইলেকট্রন যেটা আছে সেটা 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে যায় কেন? ঠিক আছে, এটা যদি আমরা একটু আলোচনা করি, আমাদের মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাস কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে সেটা অরবিটালের শক্তির উপর নির্ভর করে। ইলেকট্রন বিন্যাসের আফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমাগত উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখন 3d ও 4s অরবিটালের শক্তি, 3d অরবিটালের শক্তি এবং 4s অরবিটালের শক্তি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি। ঠিক আছে, এখন কোন অরবিটালের শক্তিটা কিভাবে কাউন্ট করব সেটা হচ্ছে আমাদের এই n প্লাস l এর মান অনুসারে। n এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, lটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, একটা পরমাণুতে একটা ইলেকট্রনের সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে পুরো পরমাণুর ইলেকট্রনটা ব্যাখ্যা করা যায়। এখানে দুইটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করতেছি আমরা, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। ঠিক আছে, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল অনুসারে পরমাণুর শক্তি স্তর কি হয় নির্ধারিত। এখন 3d অরবিটালে যদি আমরা শক্তি, 3d অরবিটালের শক্তিটা যদি কাউন্ট করি, 3d একটু ভালো করে দেখো সবাই, 3d, এই 3d মানে হচ্ছে এখানে n এর মান হচ্ছে 3, যেহেতু তৃতীয় কক্ষপথের অরবিটাল n এর মান হলো আমাদের 3, আর d অরবিটালের ক্ষেত্রে l এর মান কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা একটু তোমরা নোট করে রাখো, s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, l এর মান হচ্ছে 0, p অরবিটালের জন্য l এর মান হচ্ছে 1, আর d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2। এটা একটু নোট ডাউন করে রাখো তোমরা। তাহলে যেহেতু এটা d অরবিটাল, তাহলে এখানে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান পাচ্ছি 2, অর্থাৎ 3d অরবিটালে n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে 2। আমরা যদি n প্লাস l এর মান হিসাব করি, যে n প্লাস l এর মানটা কাউন্ট করি, তাহলে পাচ্ছি 3 প্লাস 2, দ্যাট মিন্স 5। ঠিক আছে, এখন আমরা যাব 4s অরবিটাল। 4s যেহেতু এটা চতুর্থ কক্ষপথের অরবিটাল, এই জন্য n এর মান হচ্ছে আমাদের 4, আর যেহেতু এটা s অরবিটাল, এই জন্য আমরা l এর মান হচ্ছে আমাদের 0। ঠিক আছে, 4s এ n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0। তাহলে আমরা যদি এই 4s অরবিটালের জন্য n প্লাস l কাউন্ট করি,
তাহলে আমরা দেখতে পাবো 4 প্লাস 0 ইকুয়ালস টু 4, অর্থাৎ 3d অরবিটালে n প্লাস l এর মান হচ্ছে 4 আর 4s অরবিটালে n প্লাস l এর 3d অরবিটালে n প্লাস l এর মান হচ্ছে 5 আর 4s অরবিটালে n প্লাস l এর মান হচ্ছে 4। তাহলে এই n প্লাস l এর মান অনুসারে আমরা দেখতে পাচ্ছি 4s অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির স্তর, নিম্ন শক্তির অরবিটাল। 4s অরবিটালটা হচ্ছে আমাদের নিম্ন শক্তির অরবিটাল। তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমাগত উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। দ্যাট মিন্স 4s অরবিটাল পূর্ণ করে তারপর ইলেকট্রন অবশিষ্ট থাকলে সেটা 3d অরবিটালে পূর্ণ করবে। এই কারণেই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। আশা করি সবাই বুঝতে পারছো। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা। আজকে যে দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে তাপের প্রভাবে পদার্থের অবস্থার এবং তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, এবং আমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা আমরা আলোচনা করেছি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d অরবিটালে প্রবেশ না করে কেন 4s অরবিটালে প্রবেশ করে। এই বিষয়টা খুবই ভালো করে দেখবা। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই কাজে দিবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।